জনসাধারণের জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অনলাইনের পাশাপাশি কাউন্টারেও মিলছে টিকিট। অফলাইনে টিকিট কাটবো, অনলাইনে নাকি টিকিট 10 তারিখ পর্যন্ত বুক হয়ে গেছে। এখানে নতুন বধূ বরণ আছে, এখানে ভিতরে অনেক ভাইদের বোনদের কবর আছে। হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে ভারত, মন্তব্য রিজভির। পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ। তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। 11 জুলাই সাদ্দাম ইনানকে ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। 24-এর এই দিনে তোড়জোড় শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনে। নেতৃত্ব শূন্য নতুন বাংলাদেশের দায়িত্ব নেন তরুণেরা। হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নিয়ে ঐক্যমত্যে ইরান ওমান। সংঘাতের বদলে কূটনীতির পথেই হাঁটতে আগ্রহী ট্রাম্প। এবং কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে নিখোঁজ পাকিস্তান উগান্ডার কয়েকজন খেলোয়াড়। যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা, চলছে তদন্ত। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতি আর স্বৈরাচারের রক্তক্ষয়ী অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত করে রাখতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জুলাই গণহত্যা স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার সকাল 11টা থেকে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি উদ্বোধন করেন। সাবেক গণভবনকে রূপান্তরিত করে গড়ে তোলা এই জাদুঘরে স্থান পেয়েছে ছাত্র জনতার আন্দোলনের নানা নিদর্শন ও আলোকচিত্র। জানা গেছে, দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়কে কয়েকটি স্লটে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণজাগরণের এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা, আর ছোটদের জন্য 25 টাকা। তো আমরা টিকিট কাটিনি, অফলাইনে টিকিট কাটবো। অনলাইনে নাকি টিকিট 10 তারিখ পর্যন্ত বুক হয়ে গেছে। তো এই জন্য লাইনে দাঁড়াইছি, এখানে টিকিট পাওয়া যাবে 9টার পর। অনেক দিনের ইচ্ছা যে এটা দেখতে আসবো, এবং এখানে নতুন বধূ বরণ আছে, এখানে ভিতরে অনেক ভাইদের বোনদের কবর আছে, গণকবর আছে। আসলে এইগুলাই দেখতে আসছি। খুবই ভালো লাগতেছে। ভিতরে হয়তো অনেক ত্যাগ এবং ইতিহাসের অনেক কিছু দেখবো আমরা, যা এক সময়ের ইতিহাসের সাক্ষী হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে। এতে পরিকল্পিত ষড়যন্ত্র দেখছেন তিনি। সকালে ড্যাবের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত। এটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও মনে করেন তিনি। একজন পলাতক আসামিকে প্রত্যাবাসনের জন্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আইন, সে আইন এবং দুই দেশ সেটাতে সই করেছে, এগ্রিমেন্ট করছে, অথচ তারপরেও তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। 2024 সালের 13 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে সরাসরি ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া এক কল রেকর্ডে শোনা যায়, ওবায়দুল কাদের সাদ্দামকে বলছেন, এদের মারা হচ্ছে না কেন, বড় হতে দেয়া হচ্ছে কেন। এ সময় সাদ্দাম পুলিশের দোহাই দিয়ে বলেন, পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে। এর আগে গত মঙ্গলবার ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ আরও কয়েকজন। আসামিরা সবাই পলাতক।
কি অবস্থা? স্যার এই যে আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা আর 7টা পর্যন্ত স্যার এই যে 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার, কে ওই যে আন্দোলনকারীরা কখন? 8:30টায় সংবাদ সম্মেলন করবে। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে ওদের কাল পিটাও না কেন? মারো না কেন ওদের? আমাদের জবাব তো দাও কেন? ইউনিভার্সিটি পাশে এই যে নিষেধ তোমরা করবো বলে আজকে থেকে হালকা হয়ে যাবো। জি স্যার, কই হালকা হলো? জি স্যার, জমায়েত আজকে ভালো বেশি ছিল স্যার। তোকে লাভ তাহলে কি বললে তোমরা? বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে জমায়েত আর বিএনপি যোগ হয়েছে। আজকে স্যার আসছে স্যার, ওই ছাত্র দলের নেতৃবৃন্দ আসছে, তো যে কারণে জমায়েতটা ওই মানে ওইভাবে ইয়ে করছে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর বিজয় উল্লাসে মাতোয়ারা গোটা জাতি। তখন সামনের দিনে কে বা কারা ধরবেন রাষ্ট্রের হাল, এমন প্রশ্ন জনমনে। এমন অবস্থায় ঘোষণা আসে রাষ্ট্র চালাবে অন্তর্বর্তী সরকার। 6 আগস্ট ভোরে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এই সরকারের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিনই সন্ধ্যায় দেশের পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী আন্দোলনের 13 সমন্বয়ক। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান। দীর্ঘ বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানী ঢাকার চারপাশে নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব নদীর পানি দূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা সংক্রান্ত সভা শেষে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বলেন, দূষণ যেন না বাড়ে সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এই নির্দেশনা মানবে না তাদের আইনের আওতায় আনা হবে। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার মেয়ে ডাক্তার জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার দুপুরে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং শুভান্যধায়ীরা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান যোগাযোগ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, একটি রাজনৈতিক কাঠামো মেরামত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি আপনাদের সামনে। দেশের রাজনৈতিক আন্দোলনের এই লক্ষ্যহীন তৎপরতার বিপরীতে এবারের যে শিকল ভাঙার আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শিকল ভাঙার পরে আমরা কি করব তা আমাদের নেতা তারেক রহমান 31 দফার মাধ্যমে আগেই বলেছেন। রাস্তার কালভার্টের পাশে একটি বস্তায় পড়েছিল এক নারীর খণ্ডিত মরদেহ। সকালে খবর পেয়ে সেই বস্তা থেকে 2 হাত এবং মাথা উদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনা রাজধানীর সবুজবাগে। ধারণা করা হচ্ছে 2-3 দিন আগে অজ্ঞাত ওই নারীকে খুন করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করে এবং মরদেহের বাকি অংশের খোঁজ করছে পুলিশ। রাজধানীর সবুজবাগের বাগানবাড়ি কালভার্টের পাশে ময়লার স্তূপে মরদেহের খণ্ডাংশ দেখতে পান স্থানীয়রা। জরুরি সেবা নম্বর 999-এ ফোন করেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় 2 হাত ও মাথা উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করে সিআইডির ফরেনসিক টিম। সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশের ধারণা 2-3 দিন আগেই ঘটেছে এই হত্যাকাণ্ড। আমাদের যে সিআইডি আছে, পিবিআই আছে, প্লাস আমাদের সিস্টেম অ্যানালিস্ট আছে ডিএমপির, আমরা এই 3 মাধ্যমেই চেষ্টা করতেছি শনাক্ত করার জন্য। এখন পর্যন্ত আমরা পারিনি। খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। জানান, সন্ধ্যা হলেই এই জায়গাটা পরিণত হয় মাদক শিবির আখড়ায়। এখানে মাদকের আড্ডা হয়, প্লাস নারীও দেখি আনাগোনা থাকে। যাইতে ভয় লাগে সন্ধ্যার সময় করি। আমরা সমাজে সবাই মর্মাহত। এই ধরনের দুঃখজনক ঘটনা, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিও জানান এলাকাবাসী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ হবে 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। দুপুরে এক নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে 13 আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। ব্যাংকিং খাতে খেলাপি কমাতে 18 মাসের পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এককালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর এর প্রচার ও সচেতনতামূলক মত বিনিময় সভায় একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বলেন, পতিত আওয়ামী সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। জানান, সে সময় মোট ঋণের 1/3 চুরি করা হয়েছে। গভর্নর আরো বলেন, বাংলা কিউআর লেনদেনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে, বাড়াবে সরকারের রাজস্ব আদায়। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া, সেটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি, কিন্তু এটা আসলে এনপিএল ওই অর্থে না। আমি যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যানালাইজ করি তাহলে দেখবো এটা একেবারেই চুরি, ডাহা চুরি। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে, কেউ এখনো করছে। ব্যস্ততম সড়ক, কিন্তু মাঝখানে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। সুনামগঞ্জ পৌর শহরের 16 ঘর ধোপাখালী সড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারী এবং যানবাহন। ঘটছে দুর্ঘটনাও। দিনে তেমন সমস্যা না হলেও রাতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বোরহানুদ্দিনের তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সড়কের মাঝেই দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি। সুনামগঞ্জ জেলা পানি উন্নয়নের বোর্ড কার্যালয়ের সামনের চিত্র এটি। এই সড়কে যানবাহন চালাতে গিয়ে চালকদের লেন পরিবর্তন করতে বেশ বেগ পেতে হয়। প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। দিনে খুঁটিগুলো দেখা গেলেও রাতে, বিশেষ করে বৃষ্টি বা বিদ্যুৎ না থাকলে খুঁটিগুলো সহজে চোখে পড়ে না। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। রাত নিশি কারেন্ট থাকে না, দুফিলার সামনে টক্কর একটা বাইক, তার জীবনের নিরাপত্তা আছে। অ্যাক্সিডেন্ট হলে তার বউ বাচ্চা ফালতু গাড়ি। কিছুদিন আগে একটা অটো অ্যাক্সিডেন্ট কইরা তার বাচ্চার বাবা দুঃখ পাইছে। অনেক সময় থাকে না, কারেন্ট চলে যায়, তখন এখানে বিরাট বিশৃঙ্খলা দেখা দেয়, তখন এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এদিকে সড়ক সম্প্রসারণের 1 বছর পেরোলেও খুঁটিগুলোকে সরাতে কার্যকরী উদ্যোগ নেয়নি পৌরসভা ও বিদ্যুৎ বিভাগ। অতি দ্রুতই খুঁটিগুলো অপসারণ করে নতুন জায়গায় স্থানান্তর করবো, নতুন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। ব্যস্ততার কারণে তারা আমাদের সাথে একসাথে বসতে পারতেছে না। তবে এটা আপনার এই সমস্যাটার সমাধান হবে, এটা যৌথভাবে করা হবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত খুঁটিগুলো অপসারণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার 8 কিলোমিটার সড়ক সংস্কার না হয় চরম দুর্ভোগে এলাকার মানুষ। সড়কের এই বেহাল দশার কারণে জরুরি প্রয়োজনে বের হওয়াও কঠিন হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারের দাবি জানালেও টনক নড়েনি জনপ্রতিনিধি এবং প্রশাসনের। আইনি জটিলতা এবং অর্থ বরাদ্দ না থাকাকে দুষছেন কর্তৃপক্ষ। সাইফুর রহমান মিরনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাস্তার পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই জমে পানি। সড়কের অস্তিত্ব বুঝাই দেয়, পায়ে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে। বরিশাল শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি এলাকার চিত্র এটি। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের দাবি জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি। কোন রাস্তা পরিবর্তন হয় না, কোন মেম্বার চেয়ারম্যান কোন উদ্যোগ নেয় এই রাস্তার জন্য। গাড়ি ঘোড়া চলতে পারে না, একজন রোগী টুকি লইয়া চলার পথে যাওয়া লাগে। এখন চলতে পারি না রাস্তা দিয়ে, আমাদের রাস্তা আমাকে
খুবই দরকার। স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা আইনি জটিলতা এবং চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ না থাকার দোহাই দিলেও অগ্রাধিকার প্রকল্পের আওতায় সংস্কার করার আশ্বাস দিয়েছেন। গুরুত্ব বিবেচনা করে যেসব রাস্তাগুলা বেশি চলার অনুপযোগী সেগুলোর সংস্কার আমরা প্রথম দিকে করব। দোষ দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে দ্রুত জনদুর্ভোগ লাঘবে পদক্ষেপ চান সচেতন মহল। তারা বলে যে এটা এর দোষ, এটা ওর দোষ, কিন্তু দোষের কথা বড় না। এটা যদি জনগণ সরকারের কাছে এটা প্রার্থনা করে বা দরখাস্ত দেয় যাতে করে এই জায়গাটা, এই রাস্তাটা ভালো হয়। জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা জনগণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে ওমানের সাথে একটি চূড়ান্ত চুক্তির দ্বার প্রান্তে পৌঁছেছে ইরান। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে কূটনৈতিক আলোচনার কথা জানিয়ে অস্ত্র সংকটের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা এবং লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হুথিদের জোড়া হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর অচল অবস্থা কাটতে শুরু করেছে। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট রুট নিয়ে একমত হয়েছে ইরান ও ওমান। তেহরান জানিয়েছে দুই দেশের মধ্যে হওয়া এই নতুন নৌ চুক্তিটি এখন চূড়ান্ত অনুমোদনের একেবারে দ্বারপ্রান্তে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে এবং প্রাণহানি এড়াতে সংঘাতের বদলে তিনি কূটনীতির পথেই হাঁটতে চান। আমি বরং ইরানের সাথে চুক্তি করব, মানুষ হত্যা করতে চাই না আমি। এছাড়া যুদ্ধে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে ফুরিয়ে যাওয়ার যে খবর গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে মাজদাল সেলেম শহরে বিস্ফোরণে 2 সেনা নিহতের জেরে দক্ষিণ লেবাননে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চুক্তি হোক বা না হোক নিজেদের নিরাপত্তা নিশ্চিতে গাজায় যে কোনো মূল্যে অব্যাহত থাকবে তাদের সক্রিয় সামরিক অভিযান। আঞ্চলিক এই উত্তেজনার মাঝেই নতুন করে শঙ্কা বাড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের ইয়ানবু বন্দর এবং এইডেন উপসাগরের কাছাকাছি এলাকায় 2টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে জোড়া হামলার দাবি করেছে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $79.08 নেমে এসেছে। এছাড়া মার্কিন WTI এর দাম কমে দাঁড়িয়েছে $74.69। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের প্রস্তাব এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির সম্ভাবনার দিকেই এখন নজর বিনিয়োগকারীদের। তবে লোহিত সাগরে হুথিদের হামলার ঝুঁকিতে নৌ পরিবহন নিয়ে শঙ্কা রয়েই গেছে। এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ প্রত্যাশার বিপরীতে 25 লাখ ব্যারেল বেড়ে 40.70 লাখ ব্যারেলে পৌঁছেছে। কমনওয়েলথ গেমস শেষ হতেই সামনে এসেছে নতুন এক বিতর্ক। উগান্ডা এবং পাকিস্তানের কয়েকজন অ্যাথলেটের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় তোলপাড় ক্রীড়াঙ্গন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় আয়োজকরা। এরই মধ্যে এই ঘটনায় তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। গ্লাসগো কমনওয়েলথ গেমস শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অ্যাথলেটদের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা। প্রতিযোগিতা শেষে নিজ নিজ দেশে ফেরার কথা থাকলেও উগান্ডা ও পাকিস্তানের কয়েকজন বক্সার দলের সঙ্গে দেশে ফেরেননি। উগান্ডা বক্সিং দলের 4 সদস্য নুহু বাত্তে, অ্যাঞ্জেলেস কাটুসাবে, ইব্রাহিম কেমিস ও এমিলি নাকালেমা নির্ধারিত সময়ে ফ্লাইটে না ওঠায় বিষয়টি সামনে আসে। স্থানীয় গণমাধ্যমের দাবি, নিখোঁজদের একজন জানিয়েছেন উন্নত প্রশিক্ষণ, নিরাপদ ভবিষ্যৎ এবং ক্যারিয়ার সম্ভাবনা বিবেচনায় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন তারা। একই সময় পাকিস্তানের বক্সার কুদরতুল্লাহ দলের সঙ্গে দেশে ফেরেননি। হোটেলেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা। ঘটনার পরপরই তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার ফোর্স এবং ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের খোঁজার কাজ চলছে। আয়োজক কমিটিও বলছে সব অ্যাথলেটদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।
তবে এমন ঘটনা নতুন নয়। 2014 সালেও গ্লাসগো কমনওয়েলথ গেমসেও একাধিক অ্যাথলেট নিখোঁজের পর যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তাদের কেউ কেউ স্থানীয় ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ারও গড়েছেন। আবরার আল দাইয়ান, নিউজ 24। ক্রিকেটে অস্ট্রেলিয়া একাদশের সাথে 3 দিনের প্রস্তুতি টেস্ট ম্যাচে প্রথম দিন 263 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 51 রান। ডারউইনে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরু থেকেই অস্ট্রেলিয়া একাদশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে যান ওপেনার তানজিদ হাসান তামিম। কিছুটা প্রতিরোধ গড়লেও সাদমান ইসলাম, মুমিনুলরা বড় ইনিংস খেলতে পারেনি। মুশফিক আউট হন 0 রানে। তবে 141 বলে 109 রানের ইনিংস খেলে অপরাজিত মেহেদী মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে 0 এবং 1 রানে আউট হন অজি ওপেনার ক্যাম্বেল এবং স্যাম কানস্টোস। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।